গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মার্টিন লুথার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি হরিদাস বাসার রসায়ন প্রভাষক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই সুস্থ আছো, সবাই ভালো আছো। তো তোমরা পড়াশোনা করছো অবশ্যই। তোমাদের গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বেনজিনের প্রস্তুতি আলোচনা করেছিলাম। বিভিন্ন ধরনের বিক্রিয়ার মাধ্যমে বেনজিন প্রস্তুতি আমরা দেখেছিলাম, টলোয়েন প্রস্তুতি দেখেছিলাম। তো গত ক্লাসে আমি বলেছিলাম যে বেনজিনের গঠন সম্পর্কে আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা দেখব যে বেনজিনের আণবিক অরবিটাল গঠনটা কেমন হয়ে থাকে। তো তোমরা জানো বেনজিন একটি ষড়ভুজাকৃতির চাকরিক যৌগ, যার 6টি কর্নারে, প্রত্যেক কর্নারে একটি করে কার্বন পরমাণু থাকে এবং একটি করে হাইড্রোজেন পরমাণু থাকে। তো এই বেনজিনের গঠন আমরা দেখতে পাচ্ছি, একটি ষড়ভুজাকারের একটি জ্যামিতিক চিত্র দেখতে পাচ্ছি। তো এখানে তিনটি দ্বিবন্ধন রয়েছে, একটা দুইটা তিনটা দ্বিবন্ধন আছে এবং বাকি তিনটি আছে একক বন্ধন। অর্থাৎ বেনজিনে একান্তর দ্বিবন্ধন এবং একক বন্ধন থাকে। এই দ্বিবন্ধনগুলো ফিক্সড থাকে না এক জায়গায়। দেখা যাচ্ছে দ্বিবন্ধনগুলো এখানে না থেকে আবার এইভাবে অবস্থান করতে পারে। তো যেখানে অবস্থান করুক সবসময় একান্তভাবে থাকবে, অর্থাৎ একটা ফাঁকা এবং একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন একটা দ্বিবন্ধন, এভাবে একক বন্ধন দ্বিবন্ধন একান্তভাবে অবস্থান করে থাকে। তো এই বেনজিনের গঠন আমরা দেখার চেষ্টা করব। বেনজিনের যে গঠন দেখা যায় যে এই বেনজিনের প্রত্যেকটা কার্বন কার্বন বন্ধন দূরত্ব একক বন্ধন এবং দ্বিবন্ধন এই দূরত্বের মাঝামাঝি হয়ে থাকে। আমরা জানি যে হাইড্রোকার্বনের দ্বিবন্ধন দূরত্ব, কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব হয়ে থাকে 0.134 ন্যানোমিটার দ্বিবন্ধন দূরত্ব হয়ে থাকে। কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব হয়ে থাকে 0.154 ন্যানোমিটার। কিন্তু বেনজিনের গঠনে এর বন্ধন দূরত্ব হয়, কার্বন কার্বন বন্ধন দূরত্ব হয় 139 ন্যানোমিটার। অর্থাৎ এটি অ্যালকেন এবং অ্যালকিনের কার্বন কার্বন দূরত্বের মাঝামাঝি একটা দূরত্ব প্রদর্শন করে থাকে। বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্বটা এমন হয়ে থাকে। তো এই হচ্ছে বন্ধন দূরত্ব। আমরা বেনজিনের গঠনটি দেখার চেষ্টা করব। বেনজিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অসম্পৃক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তো এই দ্বিবন্ধন আছে, একক বন্ধন আছে। তো এটি হচ্ছে sp2 সংকর অরবিটালের মাধ্যমে এর মেইন যে কাঠামোটি, বেনজিনের ষড়ভুজাকার যে কাঠামোটি, সেই কাঠামোটি হচ্ছে sp2 সংকর অরবিটালের মাধ্যমে গঠিত হয়ে থাকে। আমরা সংকর অরবিটাল ইতিমধ্যে দেখেছি। তো এখন আমরা কার্বনের sp2 সংকর অরবিটালের মাধ্যমে এর মেইন কাঠামোটি দেখানোর চেষ্টা করছি। দেখো, ছোট করে একটা সংকর অরবিটাল। তো এদিকে এরকম সংকর অরবিটাল এর মাধ্যমে sp2 সংকর অরবিটালের মাধ্যমে সিগমা বন্ধন কাঠামোটি গঠিত
6টি সিগমা বন্ধন এভাবে গঠিত হয়ে থাকে। দেখো কার্বন কার্বন শঙ্কর অরবিটালের sp2 শঙ্কর অরবিটাল, এখানে ছোট লোকগুলো তুমি দিতে পারো, না দিলেও ক্ষতি নেই। তো এইভাবে আর কি শঙ্কর অরবিটাল কাঠামোটি গঠিত হয় ষড়ভুজ আকারে। তো দেখা যাচ্ছে যে sp2 আমরা জানি যে sp2 হচ্ছে 3টা হয়ে থাকে শঙ্কর অরবিটাল। তো এখানে দুটি ব্যবহৃত হয়েছে, প্রত্যেকটা কার্বনে দুটি করে শঙ্কর অরবিটাল ব্যবহৃত হয়েছে। একটা sp2 এদিকে আর একটি sp2 এদিকে সিগমা বন্ধন গঠন করেছে। প্রত্যেকটি কার্বনে একটি করে sp2 শঙ্কর অরবিটাল রয়ে গেছে, একটু খেয়াল করে দেখো। প্রত্যেকটি কার্বনে একটি করে শঙ্কর অরবিটাল রয়েছে। যে শঙ্কর অরবিটালটি একটি হাইড্রোজেন পরমাণু, আমরা জানি হাইড্রোজেনের 1s অরবিটাল থাকে। হাইড্রোজেন পরমাণু 1s অরবিটালের সাথে এখানে মুখোমুখি অধিক্রমণ করবে। প্রত্যেকটা শঙ্কর অরবিটাল হাইড্রোজেন পরমাণু 1s অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করবে। তো অধিক্রমণের মাধ্যমে এখানে দেখো প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু একটা করে হাইড্রোজেন পরমাণু, 6টি হাইড্রোজেন পরমাণু আছে। তো এখানে sp2s এটা হলো s অরবিটাল। তো sp2s সিগমা বন্ধন গঠন করে হচ্ছে 6টি। তাহলে আমরা আবার একটু দেখি যে বেঞ্জিনের 6টি কার্বন পরমাণু প্রত্যেকের সাথে প্রত্যেকটি sp2 শঙ্কর অরবিটাল অধিক্রমণের মাধ্যমে, অর্থাৎ সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে সিগমা বন্ধন গঠন করে। এভাবে একটি ষড়ভুজাকার সিগমা বন্ধন কাঠামো গঠিত হয় ফার্স্ট। পরবর্তীতে প্রত্যেকটা কার্বন পরমাণুতে একটি করে sp2 শঙ্কর অরবিটাল অবশেষ থাকে। আমরা জানি sp2 শঙ্কর অরবিটাল 3টি হয়। কার্বনের আমরা সংকরণ আগেই দেখেছি, আমি আরেকটু দেখানোর চেষ্টা করি যে 1s2 2s2 2p x 2p y 2p z, এখান থেকে একটি ইলেকট্রন এখানে যায়। sp2 শঙ্কর অরবিটাল এমন হয়, একটা s আর দুটা p সংমিশ্রিত হয়ে 3টি sp2 শঙ্কর অরবিটাল গঠন করে। আমরা কার্বন কার্বন দ্বিবন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বনের ক্ষেত্রে এই sp2 সংকরণ দেখে থাকি। তো আমরা sp2 শঙ্কর অরবিটালের যে 3টি শঙ্কর অরবিটাল দেখলাম যে পরস্পরের সাথে দুটি এবং একটি অবশিষ্ট থাকে প্রত্যেকটা কার্বন পরমাণুতে, যেটি হাইড্রোজেন পরমাণুর 1s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণের মাধ্যমে এখানে আরেকটি সিগমা বন্ধন গঠন করে পাশে। এভাবে সিগমা বন্ধন সম্পূর্ণ কাঠামোটি সম্পূর্ণ হয়ে থাকে। তো দেখো এই সিগমা বন্ধন কাঠামোটি গঠিত হওয়ার পরেও প্রত্যেকটা কার্বন পরমাণুতে একটি করে অসংকরিত অরবিটাল 2pz অবশেষ থাকে। প্রত্যেকটা কার্বনে একটি করে অসংকরিত 2pz অরবিটাল থাকে, যেখানে একটি করে ইলেকট্রন অবস্থান করে থাকে। তাহলে আমি একটু বোঝার সুবিধার জন্য এই চিত্রটি এখানে দেখাই। আমরা এই সিগমা বন্ধন কাঠামোটি আমরা এখানে দিলাম, কার্বন আমি না দিয়ে কর্নার আকারে দিলাম। দেখো এখানে আমি চাইলে কার্বন দিতে পারি। কার্বন 6টি, কর্নারে 6টি কার্বন পরমাণু আছে আমরা জানি। এই কার্বন পরমাণু প্রত্যেকটিতে বলেছি যে একটি করে অসংকরিত অরবিটাল। অসংকরিত অরবিটালকে এইভাবে উপরে নিচে লোভ দিয়ে দেখানো হয়। আমরা জানি উপরে নিচে ভাবে লোভ চিহ্ন দিয়ে দেখানো হয় অসম্পৃক্ত অরবিটাল। তো অসম্পৃক্ত অরবিটাল গুলো 2pz অরবিটাল প্রত্যেকটি কার্বন পরমাণুতে এভাবে অবস্থান করে থাকে এবং প্রত্যেকটাতে একটি করে ইলেকট্রন থাকে আমরা জানি। তাহলে এখানে 6টি অসংকরিত
অরবিটাল রয়েছে যারা নিজেদের মধ্যে আবার পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এভাবে যুক্ত হতে পারে। দেখো পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এভাবে যুক্ত হতে পারে। এই যে এখানে অধিক্রমণ হয়, আমরা এটা একটু সুন্দর করে এদিকে লিখি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। এদিকে অধিক্রমণ করে, আবার এরা নিজেরা এভাবে অধিক্রমণ করে। তো দেখো এখানে এরা পাশাপাশি অধিক্রমণের মাধ্যমে এখানে এরা পাই বন্ধন গঠন করে। তাহলে প্রথমে সিগমা বন্ধন কাঠামো গঠিত হয়েছে, পরবর্তীতে এখানে পাই বন্ধন কাঠামো গঠিত হয়েছে। তো এখানে হাইড্রোজেন পরমাণু আছে, প্রত্যেকটা দেখা হাইড্রোজেন পরমাণুগুলো দেখাই দিই তাহলে তোমাদের আবার বুঝতে সমস্যা না হয়। এই কারণে হাইড্রোজেন পরমাণুগুলো এখানে আমরা এক বন্ধনভাবে দেখাই দিই। তো একটু খেয়াল করে দেখো এখানে এখানে পাই বন্ধনের মাধ্যমে কার্বন পরমাণুতে কার্বন কার্বনে দ্বিবন্ধন এর আবির্ভাব করছে। এখানে একটা দ্বিবন্ধন হয়েছে, এখানে একটা দ্বিবন্ধন হয়েছে, এখানে একটা দ্বিবন্ধন হয়েছে। তুমি এইখান থেকে এই পাশ দিয়েও তুমি সম্পর্কটা দেখতে পারো। এদিকে sp এখানে হচ্ছে পাই বন্ধনের যে ইলেকট্রনগুলো এখানে শেয়ার করতে পারে ইলেকট্রন, এদিকে পাশাপাশি অধিক্রমণ করতে পারে, এদিকে পাশাপাশি অধিক্রমণ করতে পারে। তাহলে খেয়াল করে দেখো আমরা যদি এদিকে দিই তাহলে কেমন হয়। এদিকে যদি দিই তাহলে সংকরণটা এমন হয়, এদিকে দিলাম আর এদিকে আমি যদি সংকরণটা দেখাই, এদিকে যদি সংকরণ দেখাই তো এইদিকে সংকরণ দেখাতে হবে, অবশেষ থাকে এইদিকে সংকরণ, এইদিকে সংকরণ। তাহলে একটু খেয়াল করে দেখো যে এখানে দুইটা চক্র হয়েছে, এদিকে একটা আর এইদিকে একটা। ইলেকট্রনের এখানে এইদিকে মনে হচ্ছে যে ইলেকট্রনগুলো এদিকে ঘুরছে এবং নিচে একটি কাঠামো গঠিত হয়েছে। দুটি এখানে দুটি সমতল সৃষ্টি হয়, ইলেকট্রনগুলো উপরে এবং নিচে করে মনে হয় যে ঘুরতে থাকে। মূলত এই ইলেকট্রনগুলো সমগ্র জালিতেই এটা ঘুরতে থাকে। এই যে অসংকরিত 6টি ইলেকট্রন, এটাকে বলা হয় পাই ইলেকট্রন। এরা হচ্ছে সঞ্চরণ করতে পারে, সমস্ত কার্বন পরমাণুগুলো 6টি কার্বন পরমাণুগুলোর মধ্যেই সঞ্চরণ করতে পারে। এটিকে সঞ্চরণশীল পাই ইলেকট্রন বলা হয়ে থাকে। এবং এই সঞ্চরণশীল পাই ইলেকট্রনের কারণে বেনজিন হচ্ছে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া দিয়ে থাকে, আর সেই বিক্রিয়াগুলো আমরা দেখার চেষ্টা করব। তো এই হচ্ছে বেনজিনের গঠন, আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম, দেখার চেষ্টা করলাম। বইয়ে তোমরা আরেকটু পড়বে ভালো করে। আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের বিক্রিয়াগুলো একটু দেখার চেষ্টা করব। বেনজিনের গঠনটা এমন বৈশিষ্ট্যমূলক গঠন যে এটি অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মতো সংযোজন বিক্রিয়া দিয়ে থাকে, আবার সম্পৃক্ত হাইড্রোকার্বনের মতো এরা প্রতিস্থাপন বিক্রিয়াও দিয়ে থাকে। আমরা বেনজিনের কয়েকটি সংযোজন বিক্রিয়া এখন দেখব। বেনজিনের হাইড্রোজেন সংযোজন, বেনজিনে হাইড্রোজেন সংযোজন। দেখো বেনজিনের আমরা জানি যে 3টি দ্বিবন্ধন আছে। এই 3টি দ্বিবন্ধনে হাইড্রোজেন সংযোজিত হতে পারে। নিকেল প্রভাবক ব্যবহার করা হয়, এক্ষেত্রে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়। নিকেল প্রভাবকের উপস্থিতিতে বেনজিন বাষ্পকে হাইড্রোজেনের সাথে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বেনজিনের 6টি কার্বন পরমাণুতে 6টি হাইড্রোজেন যুক্ত হয়। আমরা যদি এভাবে কার্বনের মাধ্যমে দেখাই তাহলে বুঝতে একটু সুবিধা হবে। কার্বনের মাধ্যমে আমরা
এখানে দেখাতে চাচ্ছি। তো আমরা জানি বেনজিনের প্রত্যেকটা কর্নারে একটি করে হাইড্রোজেন আছে, আমরা জানি একটি করে হাইড্রোজেন আছে। আমরা বেনজিনের গঠনে ইতোমধ্যে দেখেছি যে প্রত্যেকটা কার্বন পরমাণুতে একটি করে হাইড্রোজেন রয়েছে। আর এখানে যেহেতু দ্বিবন্ধন ছিল, একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা দ্বিবন্ধন ভেঙে এখানে দুটি করে হাইড্রোজেন সংযোজিত হতে পারে। একটা দ্বিবন্ধন ভাঙলে এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারে। তাহলে দেখো এই পাশে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হতে পারে। একইভাবে এই দ্বিবন্ধন ভেঙে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো। এই দ্বিবন্ধন ভেঙে এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো, আর এখানে একটা হাইড্রোজেন যুক্ত হলো। তাহলে কি হচ্ছে, বেনজিন থেকে এখানে হচ্ছে সাইক্লোহেক্সেন তৈরি হয়েছে। সাইক্লোহেক্সেন বেনজিন থেকে তৈরি হলো সাইক্লোহেক্সেন। অর্থাৎ আমরা এখানে এলিফ্যাটিক হাইড্রোকার্বন পেলাম। অ্যারোমেটিক হাইড্রোকার্বন থেকে এলিফ্যাটিক হাইড্রোকার্বন, যেটা হচ্ছে চাকরিক অ্যালকেন বলা হয় নাকি, সাইক্লোঅ্যালকেন। আচ্ছা, তো এই হচ্ছে হাইড্রোজেন সংযোজন। এবার আমরা বেনজিনে হ্যালোজেন সংযোজন দেখব। বেনজিনে হ্যালোজেন সংযোজন, হ্যালোজেন বেনজিনে হ্যালোজেন সংযোজন। তো হ্যালোজেন সংযোজন করতে হলে দেখো তো হ্যালোজেন কিভাবে সংযোজিত হয়। Cl2 হচ্ছে ক্লোরিন, হ্যালোজেনের একটা পরমাণু হচ্ছে ক্লোরিন পরমাণু। তো সূর্যালোকের উপস্থিতিতে বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, সূর্যালোক বা অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে বেনজিন ক্লোরিনের সাথে বা হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে বেনজিনের 6টি কার্বন পরমাণুতে হ্যালোজেন পরমাণু সংযোজিত হয়। এটাকে হ্যালোজেনেশন বা হ্যালোজেন সংযোজন বিক্রিয়া বলা হয়ে থাকে। এখানে যেহেতু 3টি দ্বিবন্ধন আছে, সুতরাং 3টি হ্যালোজেন পরমাণু অর্থাৎ ক্লোরিন পরমাণু যুক্ত হতে পারে। আমরা জানি একটি করে হাইড্রোজেন আছে এবং একটি ক্লোরিন যুক্ত, একটি ক্লোরিন একটি হাইড্রোজেন, ক্লোরিন ক্লোরিন হাইড্রোজেন, ক্লোরিন হাইড্রোজেন, ক্লোরিন হাইড্রোজেন। এটিকে বলা হয় গ্যামাক্সিন। এটাকে গ্যামাক্সিন পাউডার বলা হয়ে থাকে। এখন আমাদের একটি প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বেনজিন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা কিভাবে তোমরা পরীক্ষা করবে। তাহলে তুমি এই সংযোজন বিক্রিয়া দুটি যদি দেখিয়ে দাও, যে এখানে হাইড্রোজেন সংযোজিত হয়েছে, ক্লোরিন সংযোজিত হয়েছে, 3 অণু, এখানে যেহেতু 1 অণু বেনজিনের সাথে 3 অণু হাইড্রোজেন বা হ্যালোজেন সংযোজন হয়েছে, সুতরাং এখানে 3টি দ্বিবন্ধন বা 3টি দ্বিবন্ধন বিদ্যমান, অর্থাৎ এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা এই বিক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হয়। তাহলে এটা একটা প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বেনজিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন ব্যাখ্যা করো, বা কিভাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হলো, কারণ কি। কারণ যদি জানা হয় তাহলে তুমি এভাবে খুব সহজে এই বিক্রিয়ার মাধ্যমে বলে দিতে পারবে যে বেনজিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো আরেকটি সংযোজন বিক্রিয়া আমরা দেখব, বেনজিনে ওজোন সংযোজন। এটিও একটি গুরুত্বপূর্ণ সংযোজন বিক্রিয়া, ওজোন সংযোজন। ওজোন কি মনে আছে তোমাদের? ওজোন অক্সিজেনের একটি যৌগ হচ্ছে ওজোন, তাই না? অক্সিজেনের একটি যৌগের নাম হচ্ছে ওজোন, O3। ওজোন হচ্ছে O3। তাহলে ওজোন কিভাবে সংযোজিত হয় দেখো তো। ওজোন সংযোজনটা
নিষ্ক্রিয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবীভূত। বেনজিনকে ওজনের সাথে বিক্রিয়া করালে এখানে বেনজিনের যে অসম্পৃক্ত জায়গাগুলো আছে সেই অসম্পৃক্ত জায়গাগুলোতে আমরা কার্বনের মাধ্যমে দেখাই। অসম্পৃক্ত জায়গাগুলোতে ওজন সংযোজন করতে পারে। তাহলে অসম্পৃক্ত জায়গাগুলো কোথায় ছিল? এখানে ছিল। তাহলে এখানে একটা অক্সিজেন এখানে যুক্ত হতে পারে, এখানে একটা অক্সিজেন যুক্ত হয়, আর এখানে একটা অক্সিজেন যুক্ত হয়। এই তাহলে একইভাবে তোমরা নিজেরা করো তো দেখি। এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, তাহলে তিনটি অক্সিজেন একটা ওজন। আবার এখানে দ্বিবন্ধন ছিল, তাহলে এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এই অক্সিজেন, আর বাকিগুলো হচ্ছে একক বন্ধনের মাধ্যমে আমরা এখানে দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ওজন সংযোজন। প্রত্যেকটা কার্বনে আমরা জানি যে একটি করে হাইড্রোজেন পরমাণু থাকে, প্রত্যেকটা কার্বনে একটি করে হাইড্রোজেন পরমাণু। এখন আমরা এই ওজন যে ওজন সংযোজন হলো, কয়টি ওজন সংযোজন হলো দেখো তো? 3টি। এটাকে বলা হয় ট্রাই ওজোনাইট বা ওজোনাইট। বেনজিনের সাথে ওজন সংযোজিত হয়ে যে গঠনটা হয়েছে এটাকে বলা হয় বেনজিন ট্রাই ওজোনাইট। 3টা ওজন এখানে সংযোজিত হয়েছে, যেমন এটার নাম হচ্ছে ট্রাই ওজোনাইট। এই ট্রাই ওজোনাইটকে যদি জিঙ্ক দ্বারা জিঙ্ক এবং পানি সহ আত্মবিশ্লেষণ করা হয়, জিঙ্ক এবং পানিকে যদি আত্মবিশ্লেষণ করা হয় তখন এই ট্রাই ওজোনাইটটা ভেঙে যায়। কিভাবে ভাঙে তোমরা একটু দেখার চেষ্টা করো। এখানে ভেঙে যায় এভাবে, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এভাবে চিহ্ন দিয়েছি। এভাবে ভেঙে যায়, ভেঙে যায়। তাহলে ভেঙে গেলে কি হয় দেখো তো? এখানে CHO CHO CHO, তাহলে এখানে হয় CHO সিঙ্গেল বন্ড CHO। তো এটা হয় কয়টা? 3টা, প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস পানি, এটা উৎপন্ন হয়। তাহলে এখানে জিঙ্ক অক্সাইড যেহেতু এখানে 3টা অক্সিজেন 3টা জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। তো এটার নাম হচ্ছে গ্লাইওক্সাল। তোমাদের কাজ হচ্ছে এই নামগুলো মনে রাখা, নামগুলো মনে রাখতে হবে তোমাদের। এটা হচ্ছে গ্লাইওক্সাল। তো এইভাবে বেনজিন থেকে গ্লাইওক্সাল পাওয়া যায় ওজন সংযোজনের মাধ্যমে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 3টি সংযোজন বিক্রিয়া দেখবে। এই 3টি সংযোজন বিক্রিয়া আবার বাসায় প্র্যাকটিস করবে। এরপর আমরা বেনজিনের বলেছিলাম যে 2 ধরনের বিক্রিয়া হয়। কি বলেছিলাম? বেনজিনে সংযোজন বিক্রিয়া হয় আর প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো প্রতিস্থাপন বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং এই বিক্রিয়াগুলো আমরা বোঝার চেষ্টা করব ভালো করে। প্রতিস্থাপন বিক্রিয়াগুলো একই সিস্টেমে হয়ে থাকে। এটি যদি কৌশল ধরতে পারো তুমি খুব সহজেই এটি মনে রাখতে পারবে এবং তুমি সবগুলো বিক্রিয়াই একই ধরনের, এগুলো তুমি খুব সহজেই পারবে যদি তুমি কৌশলটি ধরতে পারো। তখন স্থান পরিবর্তন করে থাকে এভাবে। তো স্থান পরিবর্তন করে ইলেকট্রনগুলো এদিকে চলে আসে। তো দেখা যাচ্ছে যে এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলোই হচ্ছে বেনজিনে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়াতে দেখা যাচ্ছে যে কিছু কিছু গ্রুপ আছে, পরমাণু আছে যেগুলো হচ্ছে ইলেকট্রনকে হচ্ছে পছন্দ করে, অর্থাৎ ইলেকট্রন কোর বা ইলেকট্রোফাইল বলা হয় এদেরকে। সেই ইলেকট্রোফাইলগুলো বেনজিনকে খুব সহজেই হচ্ছে আক্রমণ করে থাকে। তো এটাকে ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। প্রতিস্থাপন এই কারণেই বলা হয়
যে এখানে প্রত্যেকটা কার্বন পরমাণুতে আমরা জানি একটি করে হাইড্রোজেন পরমাণু আছে। এই হাইড্রোজেন পরমাণু হচ্ছে ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়, হাইড্রোজেনকে সরিয়ে ইলেকট্রোফাইল এই কর্নারে হচ্ছে অবস্থান করে, এই জন্য এটিকে বলা হয় প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমরা কয়েকটি প্রতিস্থাপন বিক্রিয়া দেখার চেষ্টা করি। তার মধ্যে প্রথম হচ্ছে হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া, হ্যালোজেন বাহক যেমন আমরা আগে বেনজিনটা দিই, বড় করে লিখি বেনজিন, আমরা এখানে লিখি হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া। হ্যালোজেন প্রতিস্থাপন, দেখো আমরা ক্লোরিন দিতে, হ্যালোজেন বাহক যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড বা ফেরিক ক্লোরাইড বা ফেরিক ব্রোমাইড এর উপস্থিতিতে বেনজিনের সাথে হ্যালোজেন বিক্রিয়া করে বেনজিনের হাইড্রোজেন পরমাণুকে হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপনকে বলা হয় হ্যালোজেন প্রতিস্থাপন বিক্রিয়া বা হ্যালোজেন প্রতিস্থাপন। তাহলে আমরা এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিতে পারি অথবা ফেরিক ক্লোরাইড দিতে পারি। এই হ্যালোজেন বাহক, এটিকে তোমরা জানো যে লুইস অ্যাসিড বলা হয়ে থাকে, তো এটি হ্যালোজেন বাহকের হিসেবে কাজ করে থাকে। তো এটির সাথে বিক্রিয়া করে এখানে হ্যালোবেনজিন বা এখানে যেহেতু আমরা ক্লোরিন নিয়েছি সুতরাং এটি হবে ক্লোরোবেনজিন। ক্লোরোবেনজিন প্লাস কি হচ্ছে একটা হাইড্রোজেন একটা ক্লোরিন যুক্ত হয়ে এখানে HCl উৎপন্ন করবে। তাহলে এই বিক্রিয়ার কৌশলটি একটু আমরা দেখার চেষ্টা করব। আমাদের কৌশলটি খুব ইম্পর্টেন্ট, সৃজনশীল প্রশ্নে গয়ের জন্য কৌশল আসে। তো কৌশলে এখানে হচ্ছে বিক্রিয়াটা 3 ধাপে ঘটে থাকে। তো ধাপগুলো যদিও একটু জটিল কৌশলে ঘটে, বাট তোমাদের বোঝার জন্য তোমরা যেহেতু মাত্রই হচ্ছে এইচএসসি লেভেল, তাই তোমাদের খুব সহজেই হচ্ছে ধাপগুলো দেখানো হয়েছে তোমাদের বইয়ে। এখানে ক্লোরিনের সাথে প্রথমে হ্যালোজেনের সাথে প্রথমে হচ্ছে হ্যালোজেন বাহক অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এর বিক্রিয়ায় প্রথমেই হচ্ছে ক্লোরিনিয়াম আয়ন তৈরি হয় Cl+ এবং হচ্ছে AlCl4-। প্রথমে হচ্ছে ক্লোরিনিয়াম বা ইলেকট্রোফাইল উৎপন্ন হয়, ক্লোরিনিয়াম আয়ন বা ইলেকট্রোফাইল ফার্স্টে উৎপন্ন হয়। আমি এখানে এখানে বলছি না দিলে আমরা পারি এই Cl+ হয়। একটু দেখো খেয়াল করে এখানে ক্লোরিনের বন্ড হচ্ছে একক বন্ধন, এই একক বন্ধনের ইলেকট্রন হ্যালোজেন বাহক কি করে এটাকে এই বন্ধন সহ হচ্ছে ক্লোরিনকে নিয়ে আসে বন্ধনের ইলেকট্রন সহ। তাহলে এখানে বিষম বন্ধন ঘটে এখানে হচ্ছে ক্লোরিন প্লাস হয়ে যায় আর এই মাইনাস সহ হচ্ছে AlCl4- হয়ে যায়। এটাকে বলা হয় ইলেকট্রোফাইল। কেন ইলেকট্রোফাইল বলা হয় দেখো, ইলেকট্রোফাইল, এতে ইলেকট্রোফাইল বলার কারণ হচ্ছে এখানে ইলেকট্রন ঘাটতি থাকে, যেহেতু এই বন্ধনের ইলেকট্রন এই পরমাণুটি নিয়ে যায়, তো এই পরমাণুটি বন্ধন ইলেকট্রন নিয়ে যায়, সুতরাং এটা ইলেকট্রনের ঘাটতি একটা মূলক, এই জন্য এটার নাম হচ্ছে ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইল কি করে বেনজিন বলয়কে আক্রমণ করে, বেনজিন বলয়কে আক্রমণ করে ইলেকট্রোফাইল। আমরা জানি বেনজিন বলয়ে এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন রয়েছে, সেই সঞ্চরণশীল পাই ইলেকট্রনের প্রভাবে ইলেকট্রোফাইল হচ্ছে একসাথে যুক্ত হয়। তাহলে Cl+ যখন এখানে আসে তখন এখানে সিগমা জটিল তৈরি করে, সিগমা জটিল তৈরি হয়। কিভাবে সিগমা জটিল তৈরি হয় দেখো, এখানে একটা প্লাস দেওয়া হয় আর এখানে হচ্ছে তোমার Cl যুক্ত হয়, এখানে হচ্ছে হাইড্রোজেন। মূলত এই ক্লাসটা হচ্ছে এই যে
ইলেকট্রোফাইলের প্লাস, এই ইলেকট্রোফাইলের প্লাসটা এটা এভাবে দেখানো হয়। আসলে সিগমা জটিলটা এরকম না, এটা কয়েকটা ধাপের মাধ্যমে এই গঠন হচ্ছে আসে। তো যাই হোক, তোমাদের সিগমা জটিল এভাবে দেখানো হয়েছে তোমাদের বইয়ে, সিগমা জটিল। এই সিগমা জটিল তৈরি হয় পরবর্তীতে যে নিউক্লিওফাইল এখানে বলা হয়েছে যে এই যে Al মাইনাস এটাকে বলে নিউক্লিওফাইল, কারণ এখানে ইলেকট্রন বেশি আছে, এই জন্য এটা হচ্ছে ধনাত্মক কোনো অংশকে এটা আক্রমণ করতে পারে বা ধনাত্মক অংশের সাথে যুক্ত হতে পারে, Al মাইনাস। তো এটি কি করে, এই যে হাইড্রোজেনকে প্রোটন হিসেবে এটা গ্রহণ করে। তো হাইড্রোজেনকে প্রোটন হিসেবে যখন গ্রহণ করে তখন এখানে হচ্ছে হ্যালোবেনজিন, যেটি আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ ক্লোরোবেনজিন উৎপন্ন হয়, আর এটি হচ্ছে HCl তৈরি করে, প্লাস হচ্ছে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ফার্স্ট যেটা নিয়েছিলাম এটা আবার পুনরায় বিক্রিয়া করার জন্য হচ্ছে প্রস্তুত হয়ে যায়। তো এভাবে কৌশলটি সম্পন্ন হয়ে থাকে। ফার্স্টে হচ্ছে কি হচ্ছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল তৈরি হচ্ছে প্রথমে, সেই ইলেকট্রোফাইলটি হচ্ছে বেনজিন বলয়কে আক্রমণ করে, বেনজিন বলয় ইলেকট্রন দ্বারা হচ্ছে আকর্ষিত হয়ে এখানে যুক্ত হয়, তখন হচ্ছে এটা সিগমা জটিল বলে এই অবস্থাটাকে। এবং এই সিগমা জটিলে দেখতে পাচ্ছি আমরা একটা হাইড্রোজেন পরমাণু সিগমা জটিল থেকে চলে যায় নিউক্লিওফাইল দ্বারা আক্রান্ত হয়ে, এবং এই যে হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রন, এই বন্ধন এখানে ইলেকট্রন ঘাটতি একটা জটিল, সেই হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রনটা আবার এই সিগমা জটিলের পজিটিভ চার্জকে প্রশমিত করে নরমাল অবস্থায় নিয়ে আসে। তো এইভাবে আর কি ক্লোরিন পরমাণু হচ্ছে যুক্ত হয়। নাইট্রেশন অর্থাৎ নাইট্রোমূলক প্রতিস্থাপন, আমরা এভাবে হাইড্রোজেন প্রতিস্থাপন লিখছি নাইট্রেশন, এবারে লিখি নাইট্রেশন অর্থাৎ নাইট্রোমূলক প্রতিস্থাপন। নাইট্রেশন অর্থাৎ হচ্ছে নাইট্রোমূলক প্রতিস্থাপন। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গাঢ় সালফিউরিক অ্যাসিড এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড এর বিক্রিয়া থেকে প্রথমত হচ্ছে নাইট্রোমূলক উৎপন্ন হয়, এবং সেই নাইট্রোমূলক দ্বারা বেনজিনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। নাইট্রোমূলক দ্বারা বেনজিন প্রতিস্থাপনকে নাইট্রেশন বিক্রিয়া বলা হয়ে থাকে। আমরা বিক্রিয়াটি দেখি যে নাইট্রো এখানে বেনজিনের সাথে আমরা গোল চিহ্ন দিয়ে দেখাতে পারি, তিনটা প্রাণ দিয়ে দেখাতে পারি এবং গোল চিহ্ন দিয়েও কিন্তু আমরা দেখাতে পারি বেনজিনকে। বেনজিনের সাথে নাইট্রিক অ্যাসিড আমরা এইভাবে লিখি, নাইট্রিক অ্যাসিডটাকে যদি আমাদের এইভাবে লিখলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো আমরা জানি নাইট্রিক অ্যাসিড হচ্ছে HNO3, আমরা আমাদের বোঝার সুবিধার জন্য এখানে HONO2 লিখলাম। গাঢ় নাইট্রিক অ্যাসিড আর হচ্ছে গাঢ় সালফিউরিক অ্যাসিড H2SO4, গাঢ় সালফিউরিক অ্যাসিড। আমরা উপরে বাংলায় এটা লিখে দিব অবশ্যই যে গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড বেনজিনের সাথে হচ্ছে বিক্রিয়া করে এখানে হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি বেনজিনকে উত্তপ্ত করা হয় গাঢ় নাইট্রিক গাঢ় সালফিউরিক অ্যাসিডকে নিয়ে, তখন হচ্ছে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। নাইট্রোবেনজিন NO2 প্লাস H2O উৎপন্ন হয়। খেয়াল করে দেখো এখানে একটা OH এবং এখানে একটা H, এই দুইটা হচ্ছে একত্রিত হয়ে H2O অর্থাৎ পানি উৎপন্ন হয়। তো এখন ব্যাপারটা হচ্ছে যে বেনজিনের হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপন বিক্রিয়াকে বলা হয় নাইট্রেশন বিক্রিয়া। আমরা এর পরবর্তীতে দেখব যে সালফোনেশন বিক্রিয়া। তো সালফোনেশন বিক্রিয়াটা ঠিক একই রকম,
সালফোনিক অ্যাসিড মূলক দ্বারা বেনজিনের হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপনকে বলা হয় সালফোনেশন বিক্রিয়া। নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন একই ধরনের বিক্রিয়া। তোমরা যদি একটি ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে সবগুলো একই রকম। তো 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাচ্ছে যে এই বিকারক এবং বিক্রিয়ক নিয়ে যদি বিক্রিয়া 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে দেখা যাচ্ছে ডাইনাইট্রোবেনজিন উৎপন্ন হয়। অর্থাৎ নাইট্রোগুলো দুটি হাইড্রোজেনকে হচ্ছে প্রতিস্থাপন করতে পারে। তো এই বিক্রিয়ার কৌশলটি আমরা দেখার চেষ্টা করব, কারণ কৌশলগুলো সৃজনশীল প্রশ্নে আমাদের খুবই ইম্পর্টেন্ট। কৌশলগুলো প্রত্যেকটা বিক্রিয়ার কৌশল আমাদের জানতে হবে, বিক্রিয়াটি কিভাবে ঘটে সেগুলো আমাদের জানতে হবে। তো প্রথম ধাপে কৌশলে দেখো, ফার্স্টে হচ্ছে কি হয়, HONO2 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এই দুটি প্রথমে বিক্রিয়া করে এখানে হচ্ছে নাইট্রোমূলক NO2 নাইট্রোমূলক উৎপন্ন করে প্লাস H2O প্লাস HSO4 মাইনাস আগেরটার মতনই ইলেকট্রোফাইল, আর এটা হচ্ছে নিউক্লিওফাইল উৎপন্ন হয়। তো ফার্স্ট ধাপে হচ্ছে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল উৎপন্ন। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড এর গাঢ় দ্রবণকে যখন মিশ্রিত করা হয় তখন হচ্ছে প্রথম ইলেকট্রোফাইল নাইট্রোমূলক এবং নিউক্লিওফাইল হাইড্রোজেন সালফেট আয়ন উৎপন্ন হয়। তো এখানে দ্বিতীয় ধাপে হচ্ছে সেই ইলেকট্রোফাইল দ্বারা এই বেনজিন বলয় হচ্ছে আক্রান্ত হয়ে থাকে। বেনজিন বলয়কে আক্রমণ করে ইলেকট্রোফাইল NO2 প্লাস আক্রমণ করে হচ্ছে এখানে কি করে সিগমা জটিল তৈরি করে। ঠিক আগেরটার মতনই সবগুলো একই রকম। তোমরা একটু যদি প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে। NO2 হাইড্রোজেন আর এই সিগমা জটিল যে উৎপন্ন হলো এটি পরবর্তীতে হচ্ছে নিউক্লিওফাইল HSO4 মাইনাস এটি দ্বারা হচ্ছে আবার আক্রান্ত হয়ে এখানে হচ্ছে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদটি নাইট্রোবেনজিন এটি উৎপন্ন হয়, আর এখানে H2SO4 উৎপন্ন হয়। এখানে হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন সালফেট দ্বারা হচ্ছে প্রতিস্থাপিত হয়ে এখানে হচ্ছে এটা এই হাইড্রোজেন পরমাণুটাই হাইড্রোজেন সালফেট দ্বারা হচ্ছে গৃহীত হয়ে এখানে হচ্ছে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়ে থাকে। চূড়ান্ত উৎপাদ যে নাইট্রোবেনজিন এইভাবে উৎপন্ন হয়। তাহলে আমাদের এই কৌশলটি খুব সহজ, আমরা খুব সহজেই এই কৌশলগুলো আয়ত্ত করতে পারবো। তো এরপরে আছে সালফোনেশন বিক্রিয়া, ঠিক একই রকম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করে এগুলো সম্পর্কে তোমরা ভালো ধারণা নিবে, তোমাদের দক্ষতা বাড়াবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকে